নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের চ্যানেলে স্পেশালি WBCS এর যে নতুন সিলেবাস হয়েছে সেই অনুযায়ী ক্লাস করানো হচ্ছে এবং তোমাদের যে মেইনসের GS পেপারস 2 রয়েছে সেখানে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল তার আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করছি। তোমরা সবাই জানো যেহেতু এটা একেবারেই নতুন সিলেবাস এবং আমাদের টপিক ওয়াইজ আমাদের ক্লাস এগোতে হবে, তাই আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এবং আমরা সামনে যেহেতু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের কোনো নেই আর কি, তো তার জন্য আমাদের অবশ্যই সিলেবাসটা ভালো করে দেখে নিতে হবে, তাই তো। তো সিলেবাসটা আমরা ভালো করে দেখে নিয়ে একটু এটাই বুঝতে পেরেছি যে 4টে ভাগে ভাগ করে আমাদেরকে এই বিষয়টা পড়তে হবে। তো 4টে ভাগের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল। কেন গুরুত্বপূর্ণ বলছি? কেননা এর মধ্যে সবথেকে বেশি মার্ক ডিভিশনটা রয়েছে। যেমন প্রত্যেকটা 60 করে রয়েছে, তো লিটারেচার অফ বেঙ্গল 70 মার্কস কিন্তু রয়েছে। এবং আমাদের জানি আমাদের নাম্বার ডিভিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর এবং 15 নম্বর, যেগুলো 150 শব্দ এবং 250 শব্দের মধ্যে করতে হবে, ঠিক আছে। তো পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু আমাদের নোটটা তৈরি করতে হবে। আমি তোমাদের বুক লিস্ট বলে দিয়েছি কী কী বই পড়তে হবে। এছাড়া আমি আরও অনেক বুকসের কথা বলবো আপডেটেড ভার্সনে, আর একটা ভিডিও আসবে, সেটা কিছু মাস পরে আসবে। যেহেতু এটা একেবারেই নতুন, তোমাদের কাছে কোনো ধারণা নেই, তাই জন্য আমি একটা বেসিক বুক লিস্ট যেটা তোমাদের মার্কেটে অ্যাভেলেবেল সেটা নিয়ে আলোচনা করেছি। যাই হোক, তাহলে আমরা আজকে আমাদের লিটারেচার অফ বেঙ্গলের ক্লাসটা শুরু করছি। আগের ক্লাসে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা প্রথম থেকেই করছি, একেবারে ক্রোনোলজিক্যাল অর্ডারেই করছি সিলেবাস ওয়াইজ। তো আমরা লিটারেচার অফ বেঙ্গলের প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে কি আমরা দেখেছি যে ওল্ড বাংলা, মিডল বাংলা এবং মডার্ন বাংলা, তাই তো। তো অর্থাৎ আদি যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মধ্যযুগের মধ্যে আমরা দুটো ভাগ দেখেছি, আদি মধ্য বাংলা, অন্ত মধ্য বাংলা। আমরা প্রাচীন বাংলার চর্যাপদ যে নিদর্শন সেটা আমরা কভার করিয়েছি। ফ্রি ডেমো ক্লাস তোমরা, ফ্রি ডেমো নোটস তোমরা পেয়ে গেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের পেইড ব্যাচ রয়েছে, তোমরা যদি জয়েন করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো। আচ্ছা, আমরা যেটা আগের দিন ক্লাস করেছিলাম সেটা হচ্ছে আদি মধ্য বাংলা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে। আমরা মধ্য বাংলাটা আবার কন্টিনিউ করাবো, কিন্তু যেহেতু আমরা প্রাচীন বাংলা থেকে একটা ক্লাস করিয়েছি, মধ্য বাংলা থেকে একটা ক্লাস করিয়েছি, আমরা কিন্তু আজকে একটা আধুনিক বাংলা থেকে ক্লাস করাবো। আধুনিক বাংলার যে বিষয়টা সেখানে তোমরা দেখেছো যে আমাদের অনেকগুলো লিস্ট দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে যে কাদের কাদের আমাদের পড়তে হবে। তো আমাদের মোটামুটি রাজা রামমোহন রায় থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি অনেকের নাম আমাদের রয়েছে। আমরা একেবারে প্রথম থেকে নাম ধরে ধরে আমরা পড়ব, কিভাবে বাংলা সাহিত্যের ইতিহাসে তাদের অবদান হলো সেটা আমরা আলোচনা করব। সবার আগে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে আমরা যে নামগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র নাম দেওয়া রয়েছে, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান, কিন্তু প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা দিক নির্ণয় করেছিলেন। এবং যেমন ধরো আমি রাজা রামমোহন রায় আলোচনা করছি, তো সেখানে রাজা রামমোহন রায় আলোচনা করতে গেলে আমাদের একটা প্রশ্ন উত্তর তৈরি করলেই হলো যে বাংলা সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান। কিন্তু পরবর্তীকালে যখন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করব বা আমরা মাইকেল মধুসূদন দত্ত করব বা রবীন্দ্রনাথ ঠাকুর করব, তখন কিন্তু একটা ধরনের প্রশ্ন করলে হবে না। কবি রবীন্দ্রনাথ, নাট্যকার রবীন্দ্রনাথ, এরকম অনেকভাবে আমাদের কিন্তু পড়তে হবে। তো সেরকমই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই, ছোট গল্পকারের দিক থেকে দেখতে হবে, ঔপন্যাসিক দিক থেকে দেখতে হবে, ঠিক আছে। কিন্তু প্রথমে যেগুলো রয়েছে যেমন ধরো রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর, এগুলো আমাদের একটা নোট তৈরি করলেই, একটা বা দুটো নোট তৈরি করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান দিয়ে আজকের আমাদের ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ক্লাসটা শুরু হচ্ছে। সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে একটু হলেও হেল্পফুল হবে। তাহলে শুরু করছি। প্রথমে যেটা বলবো, রাজা রামমোহন রায়ের সময়কাল হচ্ছে 1774 সাল। তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন এবং মারা যান 1833 সালে। সময়কালটা জেনে রাখা কেন প্রয়োজন? কারণ আমরা জানি যে বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া এসেছিল গদ্য সাহিত্যের হাত ধরে। এতদিন পর্যন্ত প্রাচীন বাংলা বলো, মধ্য বাংলা বলো, সেখানে সবই ছিল কবিতার আকার, কাব্যের আকারে আমরা সাহিত্য পড়তাম। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন বা সর্বোপরি যেটা বলা যায় যে ইউরোপীয়দের আগমনের ফলে, ব্রিটিশ শাসনের ফলে গদ্যের যে প্রচলন ঘটল সেটা কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে ত্বরান্বিত করেছিল। বাংলা গদ্য সাহিত্যের পুরোধা হিসেবে আমরা উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এদের নাম নিতে পারি। কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু সাহিত্যিক ছিলেন না, তিনি অবশ্যই সমাজ সংস্কারক, তার্কিক ছিলেন।
তবুও তার সমাজ সংস্কারের যে মাধ্যম হিসেবে তিনি প্রবন্ধকে বেছে নিয়েছেন এবং বিভিন্ন সমাজ সংস্কারকমূলক বিষয়ে তিনি বিভিন্ন পুস্তক রচনা করেছেন, সেগুলোই সাহিত্য পদবাচ্য হিসেবে পরিণত। যদিও বাংলা ভাষার আধুনিক যুগের একেবারেই প্রাথমিক পর্যায়ে তিনি তার রচনা শুরু করেছিলেন, তাই তার মধ্যে মানে সাহিত্যিক গুণাবলী যেগুলো রয়েছে, রসসম্বলিত বিষয়গুলো কিন্তু আমরা একটু অনুপস্থিত দেখতে পাই। কিন্তু তা সত্ত্বেও বলবো যে একেবারে আধুনিক যুগের প্রারম্ভিক পর্যায়ে মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আমাদের রাজা রামমোহন রায়ের কিন্তু অবদান অবশ্যই অনস্বীকার্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বেসিক্যালি যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কিভাবে নোটটা তৈরি করব সেটা আমরা একটুখানি দেখে নিই। রাজা রামমোহন রায় সম্পর্কে একটু ভূমিকা তোমরা দিয়ে নেবে, তারপরে তার রচনা সম্ভার তোমরা আলোচনা করতে পারো, তারপরে তার রচনা সম্ভারের যে বৈশিষ্ট্য, ভাষা রীতির যে বৈশিষ্ট্য, গদ্য রীতির যে বৈশিষ্ট্য, সেটা তোমরা আলোচনা করে কিন্তু উপসংহার টানতে পারো। তাহলে আমরা একটুখানি আলোচনা করে নিই। প্রথমে আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নিতে পারো, যেখানে রাজা রামমোহন রায়ের কিছু রচনা সম্ভার সম্পর্কে আমরা দেখে নেব। তার আগে যেটা বলবো, তিনি বিভিন্ন পত্রপত্রিকাও সম্পাদনা করেছিলেন, সেদিকটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, তিনি কিন্তু সাহিত্যিক ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ছিলেন। সমাজ সংস্কারের একটা মাধ্যম হিসেবে সাহিত্যকে তিনি বেছে নিয়েছিলেন। তাহলে তার রচনা সম্ভারগুলো একটু দেখে নিই। তার রচনা সম্ভারের মধ্যে আমরা যদি বলি, তাহলে আমরা তিনি উপনিষদ, বেদ ইত্যাদির অনুবাদ কর্ম থেকে শুরু করে তার সাহিত্য রচনা সূত্রপাত করেছিলেন। যেমন ধরো, তিনি বেদান্ত গ্রন্থ রচনা করেন 1815 খ্রিস্টাব্দে, যেটা বাংলা গদ্যে বেদান্ত সূত্রের ব্যাখ্যা ছিল। এছাড়া তিনি বেদান্ত সার 1815 সালে, তারপরে ঈশোপনিষদ 1816, কঠোপনিষদ 1817, গায়ত্রীর অর্থ 1818, মুণ্ডকোপনিষদ, তারপরে ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের লক্ষণ, বজ্রসূচি ইত্যাদি রচনা করেন বেদ উপনিষদের অনুবাদ হিসেবে। এছাড়া তিনি বিতর্কমূলক রচনা করেন। বিতর্কমূলক গ্রন্থ পুস্তিকার মধ্যে রয়েছে উৎসবানন্দ বিদ্যাবাগীশের সহিত বিচার, তার মধ্যে সেটা রয়েছে 1816 থেকে 17, ভট্টাচার্যের সহিত বিচার 1817। এরপর তিনি সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ 1818 সালে সেটা রচনা করেন, যেটা সতীদাহ প্রথার যে বিপক্ষে তিনি প্রথম পুস্তিকা সেটা হচ্ছে, এটা আমরা সবাই জানি যে তিনি সতীদাহ প্রথা রদ করাতে, বন্ধ করাতে কতটা পরিমাণে সাহায্য করেছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তকের সংবাদ তো বললাম। দ্বিতীয় সংবাদ একটা আছে, প্রথম সংবাদ, দ্বিতীয় সংবাদ। প্রথম সংবাদটা 1818 এবং দ্বিতীয় সংবাদটা 1819। এছাড়া তিনি বিতর্কমূলক রচনার মধ্যে রয়েছে গোস্বামীর সহিত বিচার, এবং সেটা রয়েছে 1818। আচ্ছা, তারপরে হচ্ছে কবিতাকারের সহিত বিচার, এটাও রয়েছে 1820। তারপরে সুব্রহ্মণ্য শাস্ত্রীর সহিত বিচার 1820। চারি প্রশ্নের উত্তর 1822, যেখানে গোড়া হিন্দু আনি ধ্বজাধারী মানুষদের প্রতি সমালোচনামূলক একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে পাদ্রী ও শিষ্য সংবাদ, গুরু পাদুকা, পথ্য প্রদান, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের লক্ষণ, সহমরণ বিষয় ইত্যাদি। তো এরপরে আমরা দেখব যে তার কিছু মৌলিক রচনা ছিল। মৌলিক রচনার মধ্যে তিনি লিখেছেন বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1826 সালে। এরপরে ব্রহ্মসঙ্গীত 1828, গৌড়ীয় ব্যাকরণ 1833। আচ্ছা, এছাড়া তিনি প্রচারিত যে রচনাগুলো, তার হচ্ছে কি রামমোহনের নামে যে প্রচারিত কয়েকটা গ্রন্থ পাওয়া যায়, সেগুলো হচ্ছে কি ক্ষুদ্রপত্রী, আর ভগবদ্গীতার পদ্যানুবাদ, আর ব্রাহ্ম পৌত্তলিক সংবাদ। ঠিক আছে, আচ্ছা, পত্রিকা সম্পাদনা তিনি করেন কিছু, সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যের ইতিহাসে পত্রিকার অবদান তো আমরা খুব ভালোভাবেই জানি, তাহলে সেটাও কিন্তু রামমোহন রায়ের হাত ধরে আমরা দেখতে পাই। তো আমরা দেখছি যে পত্রিকা সম্পাদনার মধ্যে রয়েছে সংবাদ কৌমুদী 1821 সাল। আচ্ছা, বাংলা এবং ইংরেজি নামে দ্বিভাষিক পত্রিকা ছিল এটা। ব্রাহ্মণ সেবধী এবং ব্রাহ্মণ মিশনারি 1821। আচ্ছা, তারপর হচ্ছে মিরাত উল আকবর ফার্সি পত্রিকা। এছাড়া তিনি ফার্সি গ্রন্থ লেখেন কি তুহফাত উল মুহাউদ্দিন। ঠিক আছে, এটাও 1803 থেকে 1804। তাহলে এটা আমরা পেয়ে গেলাম তার গ্রন্থপঞ্জি, তার রচনা সম্ভার। এবার যদি আমরা একটু আলোচনা করি তার গদ্য রীতির বৈশিষ্ট্য। আমরা জানি একেবারে প্রাক আধুনিক পর্যায়, অর্থাৎ আমরা বাংলা সাহিত্যের ইতিহাসকে আধুনিকতার মোড়কে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা অবশ্যই গদ্য সাহিত্যের যে বিচারে আলোচনা করব, গদ্য সাহিত্যের যে প্রকাশ সেক্ষেত্রে আলোচনা করব। তাহলে আমাদের গদ্য রীতির যে বৈশিষ্ট্য রামমোহনের, সেটাও আমরা কিন্তু একটু আলোচনা করে নিই। তাহলে বাংলা সাহিত্যে গদ্য রীতির বৈশিষ্ট্য বলতে প্রাথমিকভাবে বাংলা সাহিত্যে গদ্য রীতির যে প্রকাশ, সেটা হয়েছিল হচ্ছে গিয়ে ফোর্ট উইলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন ইত্যাদির হাত ধরে।
কেননা আসলে আমরা জানি খুব ভালোভাবে যে বাংলা গদ্য সাহিত্যর আস্ফালনের আগে, গদ্য সাহিত্যের শুরুটার আগে গদ্য সাহিত্যের যে সূত্রপাত তার কারণটা হচ্ছে কি ইংরেজ যারা শাসক গোষ্ঠী তাদেরকে যে রিজনাল ল্যাঙ্গুয়েজ, যে আঞ্চলিক ভাষা সম্পর্কে সম্যক শিক্ষাদানের জন্য ফোর্ট উইলিয়াম কলেজের মতো বিভিন্ন কলেজে আমাদের পাঠ্যপুস্তক রচনার মানে দায়িত্ব পেয়েছিলেন উইলিয়াম কেরি, রাজা রামমোহন নয় না, রামনারায়ণ তর্করত্ন, হ্যাঁ, ইত্যাদি লোকেরা। তো পরবর্তীকালে আমরা দেখব যে তার মধ্যে একেবারেই পাঠ্যপুস্তক জনিত বিষয় যেহেতু ছিল, বিভিন্ন অনুবাদ কর্ম যেহেতু বিষয় ছিল, আমরা সেভাবে তাকে সাহিত্য পদবাচ্য হিসেবে বলতে পারি না। কিন্তু রাজা রামমোহন রায়ের যে প্রবন্ধগুলো ছিল, গদ্য গ্রন্থগুলো ছিল, সেখানে কিন্তু আমরা এতটুকু হলেও সাহিত্য পদবাচ্যতা দেখতে পাই এবং সাহিত্যিক রসসম্বলিত আমরা প্রবন্ধ দেখতে পাই। বিতর্কমূলক রচনার মধ্যে তার মৌলিকতা সবথেকে বেশি প্রকাশিত হয়। তাই আমাদের তার মধ্যে তিনি যে তার্কিক ছিলেন এবং তিনি যে পণ্ডিত ছিলেন, তার যে বিস্তারিত যে তার জ্ঞান সম্ভার, সেগুলো কিন্তু আমরা তার রচনার মধ্যে দেখতে পাই। যদিও সাহিত্যিক প্রসাদগুণ তার মধ্যে অনুপস্থিত, কারণ প্রথমেই বলছি তিনি সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন প্রাবন্ধিক বা তার্কিক এবং অবশ্যই সমাজ সংস্কারক। তাই সমাজ সংস্কারকের আমরা নিরিখে যদি আমরা তার সাহিত্য পর্যালোচনা করি, তাহলে আমরা তার মধ্যে কিন্তু সাহিত্যিক পদবাচ্যতা সম্পূর্ণভাবে না খুঁজে পেলেও তার মধ্যে কিন্তু যে অনবদ্যতা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, অবশ্যই তার ভাষারীতির বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি বলি, সেখানে ছেদ জ্যোতিচিহ্নের ব্যবহারের অনুপস্থিতি রয়েছে, গতিশীলতার অভাব রয়েছে, কিন্তু তার সত্ত্বেও যেহেতু বাস্তবিক গুণসম্পন্ন এবং একেবারেই মানে বিতর্কমূলক রচনা, সমালোচনামূলক রচনা এবং অনুবাদ গ্রন্থের মধ্যে আমরা যে মানে মৌলিকতার ছাপটা পাই, সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিভাবে, যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, তাহলে প্রথমে আমরা রাজা রামমোহন রায়ের সময়কালটা দেব, যে তিনি তখন কিভাবে আবির্ভাব তার ঘটছে এবং সমাজ সংস্কারক রূপে তিনি আবির্ভূত, এবং বেসিক্যালি তিনি ছিলেন প্রাবন্ধিক এবং তার্কিক এবং বিতর্কমূলক রচনার মধ্যে দিয়ে কিন্তু তার সাহিত্যের উপস্থিতি। এবং তাছাড়া আমরা যেটা বলবো, তার রচনা সম্ভারটা আলোচনা করে তার ভাষারীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। ভাষারীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমি বললাম যে ছেদ জ্যোতিচিহ্নের একটা, যদি আমরা তার কি বলবো, ছেদ জ্যোতিচিহ্নের আমাদের অনুপস্থিতি, ভাষায় গতিশীলতার অভাব, ভাষায় মানে সাহিত্যিক প্রসাদ গুণের অভাব ইত্যাদি আমরা সমালোচনা সত্ত্বেও আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের ইতিহাসে একেবারে প্রাথমিক পর্যায়ে, আধুনিকতার প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারকগত দিকটা মাথায় রেখেই সাহিত্যিক রাজা রামমোহন রায়ের দিকটা আমরা কিন্তু বিশ্লেষণ অবশ্যই করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এইটা আরও ভালোভাবে তোমাদের তথ্যভিত্তিক আলোচনা আমাদের পেড ব্যাচে হয়, এবং অবশ্যই তোমরা জানো পেড ব্যাচে আমরা নোট লিখিয়ে দিই। এছাড়া যদি পেড ব্যাচ জয়েন করতে নাও চাও, তোমরা একটা যে কোনো সাহিত্যের ইতিহাসের বই দেখো এবং সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং বইগুলো আমি বলে দিয়েছি, আমি আবার বলছি, তোমরা যদি চাও ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, এই বইটা দেখতে পারো। এছাড়া ভূদেব চৌধুরীর বইটাও দেখতে পারো। ঠিক আছে, আশা করি তোমাদের বিষয়টা একটু হলেও ক্লিয়ার হচ্ছে, এবং যেহেতু এটা একেবারেই নতুন সাবজেক্ট, নতুন টপিক, তাই আমরা চেষ্টা করছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বিষয়গুলো সম্পর্কে এতটুকু হলেও বেসিক আইডিয়া দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগলো, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর পেড ব্যাচ জয়েন করার জন্য অবশ্যই দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমরা এই সেগমেন্টটাকে একেবারেই কমপ্লিট করাবো, প্রত্যেকটা টপিক, সিলেবাসের প্রত্যেকটা খুঁটিনাটি নিয়ে আমরা চলে আসবো। সাথে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।